বাহির বলে দূরে থাকুক, ভেতর বলে আসুক না। লেখিকা, যোগফল শূন্য, ত্রয়োদশ পর্ব। মৃন্ময়ীর ঘুম ভাঙল দুপুর 11টায়। এত বেলা পর্যন্ত বোধ হয় এই প্রথমবার ঘুমালো সে। ঘুম ভাঙতেই গত রাতের ঘটনা মনে পড়ে গেল। সে যে এমন কোনো কাজ করতে পারে বিশ্বাস করতেই কষ্ট হচ্ছে মৃন্ময়ীর। একটা দুঃস্বপ্ন তাকে এভাবে হিতাহিত জ্ঞান শূন্য করে ফেলল। তিথি কি ভেবেছে কে জানে। মৃন্ময়ীর বুক চিরে একটা ভারী নিঃশ্বাস বেরিয়ে এলো। ঘড়িতে তাকালো মৃন্ময়ী। সময় দেখে ভীষণ আশ্চর্য হলো সে। এতক্ষণ ঘুমিয়েছে, অথচ কেউ ডাকলো না। মা হলে এতক্ষণে বাড়ি মাথায় তুলতেন, কিন্তু এখানে তো ডেকে তোলার মতো কেউ নেই। ক্লাসের সময় অলরেডি চলে গেছে। আজ তার একটা আইটেম ছিল, সেটাও দেওয়া হলো না। অবশ্য দিলেও পেন্ডিং খেত। গত রাতের ওই স্বপ্নটা দেখার পর থেকে মাথা একেবারে ব্ল্যাক আউট হয়ে আছে। মৃন্ময়ী ফ্রেশ হয়ে রুম থেকে বেরিয়ে এলো। জানে তিথি এ সময় ইউনিভার্সিটিতে থাকবে। তবুও একবার তিথির রুমে উকি দিল। তিথির রুম ফাঁকা। মৃন্ময়ী সিঁড়ি দিয়ে নিচতলায় কিচেনে চলে গেল। সেখানে মুন্নি, সুমনা দুজনকেই দেখতে পেল। মৃন্ময়ী বলল, আমাকে কড়া করে 1 কাপ চা দাও তো। মুন্নি চা বসালো। জিজ্ঞেস করলো, তোমার শরীর খারাপ নাকি মৃন্ময়ী আপি? না তো, শরীর খারাপ হতে যাবে কেন? সুমনা বলল, তোমার চোখ দুটো কেমন লাল হয়ে আছে। মৃন্ময়ী তার জবাব দিল না, চুপ করে থাকলো। আজ সকালে ব্রেকফাস্টও করলে না। তুমি তো প্রতিদিন খুব ভোরে ওঠো। শরীর খারাপ হলে বলো, ডক্টরকে খবর দেব, একবার এসে দেখে যাবে। না, শরীর ঠিকই আছে। গত রাতে বৃষ্টিতে ভিজেছিলাম, সেজন্য চোখ লাল হতে পারে। তুমি চা দাও, চা খেয়ে আমি বেরোবো। ওরা আর কথা বাড়ালো না। চা দিল মৃন্ময়ীকে। মৃন্ময়ী চায়ের কাপ নিয়ে তার রুমের বেলকনিতে চলে এলো। পরিষ্কার নীল আকাশ, ঝকঝকে রোদ উঠেছে আজ। রোদে চারপাশ ঝলমল করছে। কে বলবে গত রাতে তুমুল বৃষ্টিপাত হয়েছে। বাইরে মৃদু মন্দ হাওয়া বইছে। বাগানের কোনো এক গাছের ডাল থেকে কোকিলের কুহু ধ্বনি ভেসে আসছে। মৃন্ময়ী জানত কোকিল শুধু বসন্তকালেই ডাকে। এখন দেখা যাচ্ছে সারা বছরই ডাকছে। গেটের কাছে টুলে বসে ছামছু মনের আনন্দে মাথা দুলিয়ে গান গাইছে। নুরেলের সম্ভবত গান ভালো লাগছে না। সে ভ্রু কুঁচকে বিরক্ত ভঙ্গিতে বসে আছে। মৃন্ময়ী চায়ের কাপে চুমুক দিল। ভাবছে এখন কি করবে। পড়তে বসতে একদমই ইচ্ছে করছে না। একটা আইটেম পেন্ডিং হয়ে গেল, তাতেও তার মধ্যে কোনো প্রভাব পড়ছে না। মৃন্ময়ী ঠিক করলো আজ আর বই নিয়ে বসবে না। এই মুহূর্তে তিথিকে ভীষণ দেখতে ইচ্ছে করছে, কিন্তু তিথি তো এখন ইউনিভার্সিটি। মৃন্ময়ী ভাবতে লাগলো, তিথির ইউনিভার্সিটিতে গিয়ে উপস্থিত হলে কেমন হয়। তিথি নিশ্চয়ই তাকে দেখে ভীষণ আশ্চর্য হবে। সে কিছু হয়নি এমন ভাব করে বলবে, আপনাকে ভীষণ দেখতে ইচ্ছে হলো, তাই চলে এলাম। এটা শুনে তিথি কি করবে সেটাও মৃন্ময়ী জানে। অসহায় দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকবে, যেন তার থেকে দুঃখী মেয়ে এই মুহূর্তে জগতে আর অন্যটি নেই। কথাটা ভেবে আনমনে একটু হাসল মৃন্ময়ী। কাপের চাটা শেষ করে রুমে গিয়ে দ্রুত ড্রেস চেঞ্জ করে অন্য একটা পরে নিল। রেডি হয়ে হ্যান্ডব্যাগটা কাঁধে ঝুলিয়ে গেটের কাছে চলে এসেছে মৃন্ময়ী। শামসু গেট খুলে দিল। মৃন্ময়ী জিজ্ঞেস করলো, কি খবর শামসু ভাই, দিনকাল কেমন যাচ্ছে? খুব ভালো যাচ্ছে আপা, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। মৃন্ময়ী রাস্তা দিয়ে হাঁটছে। তিথির ইউনিভার্সিটিতে এখন আর যেতে ইচ্ছে করছে না। এমনিতেই কাল রাতে যা ঘটিয়েছে তা এক প্রকার বাড়াবাড়ি হয়ে গেছে। এখন আবার অন্য একটা কাণ্ড করে তিথিকে ভরকে দিতে মন সায় দিচ্ছে না। তাছাড়া ওই মুহূর্তে তিথি অমন কঠিন হয়ে গেল কেন, সেটা মৃন্ময়ীর কাছে পরিষ্কার নয়। তিথি নিশ্চয়ই তার কাজে অসন্তুষ্ট হয়েছে। অবশ্য যা সে করেছে তা কোনোভাবেই ঠিক হয়নি, ভীষণ অন্যায় হয়েছে। আনমনে এগুলো ভাবতে ভাবতে রাস্তা দিয়ে উদ্দেশ্যহীনভাবে হাঁটছে মৃন্ময়ী। বেশ কিছু দূর হেঁটে একটা স্কুলের সামনে এসে থামল সে। সূর্যের প্রখরতা আবারও বেড়ে গেছে।
হাঁটতে এবার কষ্ট হচ্ছে। স্কুলে টিফিন আওয়ারের ব্রেক চলছে সম্ভবত। বাচ্চারা আইসক্রিমওয়ালার চারপাশে ভিড় করে দাঁড়িয়ে আছে আইসক্রিম কেনার জন্য। মৃন্ময়ী ব্যাগ থেকে ফোন বের করে সময় দেখল। এখনো 1টা বাজেনি। 1:30টায় ঢাকা টু বগুড়ার একটা ট্রেন আছে। ওটা ধরতে পারলে সন্ধ্যার মধ্যে বগুড়া গিয়ে পৌঁছাতে পারবে। মৃন্ময়ী আর সময় নষ্ট করল না। একটা ট্যাক্সি ডেকে নিল। ট্যাক্সিতে উঠে ড্রাইভারকে স্টেশনে যাওয়ার নির্দেশ দিল। জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইল। ঈদের পর ঢাকায় আসার প্রায় 3 মাস হয়ে গেছে, বগুড়া আর যাওয়া হয়ে ওঠেনি। হঠাৎ করে বাড়িতে গিয়ে উপস্থিত হলে মা নিশ্চয়ই চমকে যাবেন। মৃন্ময়ের খুব ইচ্ছে করছে মাকে চমকে দিতে। কয়েকবার ডোরবেল বাজার পর ফুলি দরজা খুলে দিল। দরজার ওপাশে মৃন্ময়ীকে দেখে আশ্চর্যায়িত গলায় বলল, ছোট আপা আপনি? মৃন্ময়ী ঘরে ঢুকতে ঢুকতে বলল, কেমন আছিস? ভালো আছি আপা। দিলারা পাশের রুম থেকে আওয়াজ তুলে বললেন, কে এসেছে রে ফুলি? মৃন্ময়ী ইশারায় ফুলিকে বলতে নিষেধ করল। এরপর পা টিপে টিপে দিলারার রুমের দরজায় গিয়ে দাঁড়ালো। দিলারা বিছানায় বসে স্বামীর জন্য উলের মাফলার বুনছেন। প্রতি বছর শীতের আগে আমিনুর রহমানের জন্য তিনি মাফলার বানান। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। অন্যমনস্কভাবে দরজার দিকে তাকাতেই মৃন্ময়ীকে দেখতে পেলেন। তার মাফলার বোনার কাজ থেমে গেল। মৃন্ময়ীকে এ সময়ে এখানে দেখে তিনি সত্যিই চমকে গেছেন। বিস্মিত গলায় বললেন, মৃন্ময়ী তুই কখন এলি? মৃন্ময়ী মিষ্টি করে হাসলো, বলল, এই তো এসে ঢুকলাম মাত্র। দিলারা মাফলার রেখে বিছানা থেকে নেমে এসেছেন। চোখ বড় বড় করে মৃন্ময়ীর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, কিভাবে এলি? কিভাবে আবার? গতবার যেভাবে ট্রেনে করে এলাম সেভাবেই এসেছি। বলিস কি? মৃন্ময়ী আবারও হাসল। দিলারা বললেন, না জানিয়ে হুট করে ঢাকা থেকে চলে এলি, এটা কেমন কথা? কাল রাতে তো তোর সাথে ফোনে কথা হলো, আসার কথা জানালে কি হতো? কি আশ্চর্য, নিজের বাড়িতে আসতে হলে আগে থেকে জানিয়ে আসতে হয় নাকি? বাড়ির বাইরে পড়তে গেছি তাতেই এমন করছো? এরপর যখন বিয়ে দিবে তখন তো চিনতেই পারবে না। দিলারা হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে রইলেন মৃন্ময়ীর দিকে। মৃন্ময়ীর বুদ্ধিশুদ্ধি লোপ পাচ্ছে নাকি আজকাল? কি অবলীলায় নিজের মুখে নিজের বিয়ের কথা বলছে। মৃন্ময়ী মায়ের দৃষ্টি উপেক্ষা করে বলল, মা আমার ভীষণ খিদে পেয়েছে, ভাত খাবো। সারাদিনে 1 কাপ চা ছাড়া কিছুই খাইনি। আমি চট করে গোসল করে আসছি, তুমি ভাত বাড়ো। কথাটা শেষ করে মাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে নিজের রুমে চলে গেল মৃন্ময়ী। দিলারার আশ্চর্যের সীমা রইল না। মৃন্ময়ীর আচরণ আজকাল তার কাছে অদ্ভুত লাগছে। ঢাকায় গিয়ে কেমন যেন হয়ে যাচ্ছে মেয়েটা। ফোনেও ঠিকঠাক কথা বলে না। সবকিছুতে কেমন খামখেয়ালি একটা ভাব। মৃন্ময়ী যদিও আগে থেকেই খেয়ালি ছিল, কিন্তু এখন যেন তা মাত্রা অতিরিক্ত বেড়ে চলেছে। অত দূর থেকে কাউকে কিছু না জানিয়ে চলে এসেছে, একবার জানানোর প্রয়োজন বোধ করেনি। পথে তো কোনো দুর্ঘটনা ঘটতে পারত। আজকাল নিউজ পেপার খুললেই কত ধরনের খারাপ সংবাদ যে চোখে পড়ে। যদি তেমন কোনো বিপদে পড়ত, ভাবতে গিয়েই ভয়ে দিলারার বুকের ভেতরটা কেঁপে উঠল। মৃন্ময়ী খেতে বসেছে, খুব তৃপ্তি নিয়ে খাচ্ছে। দিলারা ওর প্লেটে তরকারি তুলে দিতে দিতে বললেন, ঢাকায় সব ঠিক আছে তো? ঠিক না থাকার মতো তো কিছু ঘটেনি, সুতরাং সব ঠিকই আছে। তুই এমন ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলছিস কেন? ওখানে গিয়ে ডানা গজিয়েছে নাকি? মৃন্ময়ী তার দুপাশে তাকিয়ে দেখে নিল। তারপর মাকে বলল, কই, আমি তো কোনো ডানা দেখতে পাচ্ছি না। অবশ্য ডানা হলে ভালোই হতো, যেখানে খুশি উড়ে যেতে পারতাম। তখন তোমার আর দুশ্চিন্তা করতে হতো না কিভাবে এলাম কিভাবে গেলাম এসব নিয়ে। কথাটা বলে মৃন্ময়ী ঠোঁট টিপে হাসলো একটু। মৃন্ময়ীর এসব ঠাট্টা তামাশা শুনে দিলারার রাগ লাগছে, তবে খাওয়ার সময় মেয়ের সাথে রাগারাগি করতেও ইচ্ছে করছে না। তিনি চুপ করে থাকলেন। মৃন্ময়ী প্রশ্ন করল, বাবাকে দেখছি না, বাবা কোথায়? এ সময় তোর বাবা কোথায় থাকেন জানিস না? কোচিংয়ে গেছেন। ও হ্যাঁ, ভুলে গেছিলাম। মৃন্ময়ী ভাত খাওয়া শেষ করে দিলারাকে বলল, মা শোনো, আমার খুব ঘুম পাচ্ছে। আমি এখন রুমের দরজা বন্ধ করে ঘুমাবো, খবরদার আমাকে ডাকবে না। তোমার যা কিছু বলার উপদেশ দেওয়ার আমি ঘুম থেকে উঠলে আবার দিও। মৃন্ময়ী রুমে গিয়ে শুয়ে পড়ল। ভেবেছিল আজ সারা সকাল ঘুমিয়ে কাটিয়েছে, এখন আর ঘুম আসবে না, কিন্তু আশ্চর্যজনকভাবে শোবার কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ল সে।
সন্ধ্যার বেশ পরে বাড়ি ফিরেছে তিথি। অনেকটা ইচ্ছাকৃতভাবেই দেরি করে ফিরেছে আজ। সকালেও খুব ভোরে বেরিয়ে গেছিল ইউনিভার্সিটির উদ্দেশ্যে। মৃন্ময়ীর চোখের সামনে না পড়তেই তার এই পালিয়ে বেড়ানো। গতরাতের ওই ঘটনা চাপা একটা অস্বস্তি হয়ে বিঁধে আছে তিথির বুকের মধ্যে। অস্বস্তিটা কিছুতেই দূর করতে পারছে না। মৃন্ময়ী সামনে পড়লে ওই প্রসঙ্গ চলে আসতে পারে, যা তিথিকে আরও বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দেবে। তাই তিথি চাইছে না মৃন্ময়ীর সাথে এই মুহূর্তে তার দেখা কিংবা কথা হোক। বাড়িতে ফিরে সোজা দোতলায় নিজের রুমে চলে এলো তিথি। ক্লান্তিতে দাঁড়িয়ে থাকতে পারছে না। কোনো রকমে বাইরের ড্রেস চেঞ্জ করে শুয়ে পড়েছে বিছানায়। মাথা, কপাল, চোখে তীব্র ব্যথা হচ্ছে। কাল রাতে ঘুম না হওয়ার কারণে সম্ভবত এই ব্যথা। তিথি শুয়ে নিজের হাতেই কপালের আশপাশটা আস্তে আস্তে টিপছে। কিছুক্ষণ পর ঘুমে তিথির চোখ সামান্য লেগে আসলো। চোখ বন্ধ করার পর মনে হলো মৃন্ময়ী এসে বসেছে তার মাথার পাশে। মৃন্ময়ী তার একটা হাত যেন আলতো করে তিথির গালে ছোঁয়ালো। ঘুমের মধ্যেই তার শরীর পুলকিত হয়ে উঠল। চমকে শোয়া থেকে উঠে বসে পড়ল তিথি। না, মৃন্ময়ী আসেনি। এটা তার ভ্রম ছিল, তবুও যেন সত্যি মনে হলো। তিথি উঠে পড়েছে। এখন আর শুয়ে থাকতেও ইচ্ছে করছে না। সে বেলকনিতে এসে দাঁড়ালো। দিনের আলো ফুরিয়ে অন্ধকার নেমেছে প্রকৃতিতে। বাগানে লাইট জ্বালানো হয়েছে। লাইটের কৃত্রিম আলোয় চারপাশটা আলোকিত হয়ে আছে। তিথির মন অস্থির লাগছে। কেন এই অস্থিরতা তা তিথি জানে না। মৃন্ময়ীকে হঠাৎ খুব দেখতে ইচ্ছে করছে, অথচ আজ সারাদিন ওর থেকে পালিয়ে বেড়াতেই বাড়ির বাইরে ছিল। তিথি তার ইচ্ছেটাকে দমানোর চেষ্টা করতে লাগলো। এমন ইচ্ছেকে প্রশ্রয় দিতে চায় না সে। একটু পর রমিলার গলা শুনতে পেল। তিথি পেছন ঘুরে তাকালে রমিলা জিজ্ঞেস করলো, কি গো আম্মু, এখনো নিচে আসতেছো না কেন? নাস্তা করবা না? রমিলার কথায় তিথির স্মরণ হলো সে দুপুরে খায়নি। পেটের খিদেটা ভালোভাবেই জানান দিচ্ছে। তিথি বলল, করবো খালা। আসো, নিচে আসো। তিথি ডাইনিং রুমে এসে বসলো। টেবিলে নাস্তা দেওয়া হয়েছে, কিন্তু সেখানে শুধু তার একার জন্যই নাস্তা রাখা আছে। বাড়িতে এই সময়ে অন্য কেউ না থাকলেও অন্তত মৃন্ময়ী থাকার কথা। তাহলে শুধু তার একার জন্য কেন? সামনে সুমনাকে দেখে তিথি জিজ্ঞেস করলো, মৃন্ময়ী নাস্তা কোথায়? ও কি খাবে না? মৃন্ময়ী আপি তো এখনো ফিরেনি ম্যাম। সেই যে দুপুরে চা খেয়ে বেরিয়েছে, আর আসেনি এখনো। তিথি দেয়াল ঘড়ির দিকে তাকালো। প্রায় 8টা বাজতে চলল। মৃন্ময়ী এখনো ফিরেনি মানে কি? এদিকে সুমনা বলছে মৃন্ময়ী দুপুরে বেরিয়েছে, তার মানে সে কলেজে যায়নি। তিথি দ্রুত ভাবতে লাগলো মৃন্ময়ী কোথায় যেতে পারে। বন্ধুদের সাথে কোথাও গেলেও এতক্ষণে ফিরে আসার কথা। তাহলে এখনো কেন আসছে না? কোনো বিপদ হয়নি তো মৃন্ময়ীর? তিথির শির দ্বারা বেয়ে ভয়ের একটা শীতল স্রোত প্রবাহিত হলো। সে খাবার টেবিল ছেড়ে দ্রুত পায়ে দোতলায় চলে এলো। কন্ট্যাক্ট লিস্ট থেকে নাম্বার বের করে মৃন্ময়ীকে কল করলো। কয়েকবার রিং বেজে কেটে গেছে, কেউ ধরলো না। তিথি পুনরায় কল দিল। মৃন্ময়ী বিছানা হাতড়ে ফোন নিয়ে রিসিভ করলো। ঘুম জড়ানো গলায় বলল, হ্যালো। তিথি চমকে উঠল। মৃন্ময়ীর ঘুম কাতুরে গলার স্বরটা তিথির বুকের ভেতর এক ধরনের কম্পন সৃষ্টি করলো যেন। তিথি খানিকক্ষণ ওতেই ডুবে রইল। পরক্ষণে স্মরণ হলো মৃন্ময়ী এখনো বাড়ির বাইরে। তিথি উৎকণ্ঠা নিয়ে জিজ্ঞেস করলো, মৃন্ময়ী তুমি কোথায়? এখনো বাড়ি ফিরছো না কেন? তিথির কণ্ঠস্বর শুনে মৃন্ময়ীর ঘুম পুরোপুরি ভেঙে গেল। সে দ্রুত শোয়া থেকে উঠে বসেছে। ফোন স্ক্রিনে তাকিয়ে দেখে নিল আসলেই তিথি কিনা। হ্যাঁ, তিথিই কল করেছে। কি হলো, কথা বলছো না কেন? কোথায় তুমি? আমি বগুড়ায়। কি? কোথায় বললে? তিথির উত্তেজিত কণ্ঠে প্রশ্ন শুনে মৃন্ময়ী কিছুটা ঘাবড়ে গেল। কাঁপা কাঁপা গলায় পুনরায় বলল, বগুড়ায় এসেছি। বাবা মায়ের কথা খুব মনে পড়ছিল, তাই চলে এলাম। কথাটা যদিও সত্যি নয়। মৃন্ময়ী নিজেও জানে না কেন সে এখানে এসেছে। বগুড়া আসার কোনো পরিকল্পনাই ছিল না তার। মৃন্ময়ীর কথা শুনে তিথি যেন বাকরুদ্ধ হয়ে গেল। মৃন্ময়ী একা বগুড়া চলে গেছে, কাউকে কিছু জানায়নি। তিথি কি বলবে বুঝতে পারছে না। তার হতভম্ব ভাবটা কিছুতেই কাটছে না, উল্টে ভীষণ রাগ লাগছে। কিন্তু মৃন্ময়ীর সাথে রাগারাগি করতে চায় না সে। তিথি কিছুক্ষণ দম নিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করলো। তিথি কিছু বলছে না দেখে মৃন্ময়ী ডাকলো, নিফারতিতি। বলো, কবে আসছো? দেখি, মাত্র এলাম, এখনো জানি না কবে ফিরবো।
তিথি কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর গম্ভীর গলায় বলল, কলেজে ক্লাস নেই তোমার? মৃন্ময়ী জবাব দিল না। তার ক্লাস, লেকচার, টিউটোরিয়াল সবই আছে, কিন্তু পড়াশোনার কথা ভাবতে ইচ্ছে করছে না। রাতে আর কিছু খেলো না তিথি। কোনো এক অজানা কারণে গভীর বিষাদে তিথির মনটা ভারী হয়ে উঠল। দুদিন পর মৃন্ময়ী ড্রয়িং রুমের সোফায় বসে টিভি দেখছিল। দিলারা সাথে করে একজন মহিলাকে নিয়ে এসে বললেন, মৃন্ময়ী দেখ কে এসেছে। মৃন্ময়ী ঘাড় ঘুরিয়ে দেখল বোরকা পরিহিতা একজন মহিলা দাঁড়িয়ে আছেন। মৃন্ময়ী মহিলাকে চিনতে পারল, তার বড় খালা মরিয়ম। মৃন্ময়ীর এই খালা খুবই ধার্মিক প্রকৃতির মহিলা, কঠিন পর্দা করেন, সবসময় হাত মোজা, পা মোজা, বোরকা পরে ঘুরে বেড়ান, বাড়িতেও মাথায় ঘোমটা দিয়ে রাখেন। মৃন্ময়ী মনে করতে পারে না শেষ কবে সে ওনার চুল দেখেছিল, কিন্তু এই খালাকে সে খুবই পছন্দ করেন। কিরে, কেমন আছিস? আসসালামু আলাইকুম খালা। ভালো আছি আমি, তুমি কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, আল্লাহর রহমতে ভালো আছি। দিলারা চা করতে চলে গেলেন। বড় খালা মৃন্ময়ীর পাশে বসতে বসতে বললেন, তোর মায়ের থেকে শুনলাম তোর নাকি কি সব সমস্যা হচ্ছে। আমার কি সমস্যা হতে যাবে? দিলারা যে বলল তুই নাকি বলেছিস কিছু ভালো লাগে না, পড়াশোনায় মন বসাতে পারিস না, রাতে দুঃস্বপ্ন দেখিস। ফোনে দিলারার থেকে শুনেই এলাম তোকে দেখতে। তুই আগের থেকে অনেক শুকিয়ে গেছিস মৃন্ময়ী। মৃন্ময়ী চুপ করে আছে, কি বলবে বুঝতে পারছে না। মাকে সে অনেকটা বাধ্য হয়েই গত রাতে ওই কথাগুলো বলেছিল, না বলে উপায় ছিল না। কাল রাতে মা এত চাপাচাপি করছিলেন, হঠাৎ কেন চলে এলো, ওই বাড়িতে কোনো সমস্যা হয়েছে কিনা, তাই বাধ্য হয়ে বলতে হয়েছে। আর মা কিনা ইতিমধ্যে এগুলো খালাকে জানিয়ে দিয়েছেন। বড় খালা আবার বললেন, ওসব নিয়ে চিন্তার কিছু নাই, আমি তোর জন্য হুজুরের থেকে তাবিজ নিয়ে এসেছি, এটা পড়লে দেখবি সব ঠিক হয়ে যাবে। মরিয়ম ব্যাগ থেকে একটা তাবিজ বের করে দেখালেন। মৃন্ময়ী হতবাক চোখে তাবিজটার দিকে তাকিয়ে আছে, মনে মনে ভাবছে কি বিপদে পড়ল। বড় খালাকে কেউ কোনো সমস্যার কথা বললেই তিনি তার বিশ্বস্ত হুজুরের তাবিজ পানি পড়া নিয়ে আসেন। বাবা মা দুজনের কাছেই বড় খালার হুজুরের দেওয়া তাবিজ আছে, এখন কি তাকেও তাবিজ পরে ঘুরে বেড়াতে হবে নাকি? অমন করে তাকিয়ে আছিস কেন? তাবিজটা নে, তোর গলায় চেন আছে না, তাবিজটা চেনের ভেতরে ঢুকিয়ে পরে নিস। বলতে বলতে খালা তার হাতের মুঠোয় তাবিজটা ঢুকিয়ে দিলেন। মৃন্ময়ী একটা দীর্ঘশ্বাস ফেলে হতাশ গলায় বলল, ঠিক আছে। তিথি বাগানে হাঁটছে, তার গায়ে ভোরের মিষ্টি রোদ এসে পড়েছে, বেশ ভালোই লাগছে এ সময়ে বাগানে হেঁটে বেড়াতে। ফুলের মিষ্টি গন্ধে চারিপাশ সুবাসিত হয়ে আছে। আজ শুক্রবার, ছুটির দিন, তাই ইউনিভার্সিটি নেই। বাড়িতে এই মুহূর্তে সে আর ইতি আছে শুধু। গতকাল বিকেলের ফ্লাইটে জিয়াউল আলম বিজনেসের একটা কাজে সিঙ্গাপুর চলে গেছেন, বলে গেছেন ফিরতে সপ্তাহখানেক লাগবে। সাথে শাহনাজ পারভিনকে নিয়ে গেছেন রুটিন চেক আপের জন্য। মৃন্ময়ীর বগুড়া যাওয়ার 4 দিন হয়ে গেছে। সেদিন সন্ধ্যার পর থেকে আর কথা হয়নি মৃন্ময়ীর সাথে। মৃন্ময়ী বা সে দুজনের কেউই কাউকে কল করেনি। মালি বাগানে কাজ করছিল। তিথি গেল ওনার কাছে, হাসি মুখে জিজ্ঞেস করলো, কি করছেন মালি কাকা? বাগানের ঘাসগুলো বড় হয়ে গেছে, একটু ছোট করে দিচ্ছি। তিথি বলল, ফুলের গন্ধে চারপাশটা ভরে উঠেছে, কি যে ভালো লাগছে। মালি হাসলো। তিথি জিজ্ঞেস করলো, আচ্ছা এই গন্ধটা কোন ফুলের? কামিনী ফুলের, আপনাকে পেরে দেব? দিন। মালি তিথিকে কয়েক থোকা কামিনী ফুল পেরে দিল। 2 হাত ভর্তি কামিনী ফুল নিয়ে আপন মনে হাঁটছে তিথি। হাতে থাকায় ফুলের গন্ধটা আরো তীব্রভাবে পাচ্ছে। তিথির মনটা আনন্দে ভরে উঠল। কিছু দূর হেঁটে যাওয়ার পর দেখলো গেট দিয়ে ইমতিয়াজ হোসেন এসে ঢুকছেন। ইমতিয়াজ হোসেন তাদের ফ্যাক্টরির দায়িত্বে আছেন। তার প্রধান কাজ ফ্যাক্টরির সব তথ্য জিয়াউল আলমকে দেয়া। জিয়াউল আলম দেশের বাইরে গেলে তিনি এসে মাঝে মধ্যে বাড়ির খোঁজ খবর নেন। তিথি ওনার কাছে এগিয়ে গেল। কেমন আছেন চাচা? ভালো আছি মা, তুমি কেমন আছো? খুব ভালো আছি, আসুন ভেতরে বসবেন, চলুন। হ্যাঁ চলো। ইমতিয়াজ হোসেন তিথির সাথে বাড়ির দিকে গেলেন। তিথির হাতে ফুল দেখে জিজ্ঞেস করলেন, তোমার হাতে এটা কি ফুল? কামিনী ফুল চাচা, আপনি নিবেন? আরে না, ফুল নিয়ে ঘুরে বেড়ানোর বয়স কি আমার আর আছে? তাছাড়া ফুল কাকেই বা দেব? তিথি এসে বলল, ফুলের সাথে বয়সের কি সম্পর্ক চাচা? চাচিকে দিবেন, দেখবেন উনি খুব খুশি হয়েছেন। বলছো? তাহলে যাওয়ার সময় দিও। কাল রাতে তোমার চাচির সাথে আমার হালকা মনোমালিন্য হয়েছে, সকালে আর কথাই বলেনি। তিথি হাসতে হাসতে বলে, ঠিক আছে, দিয়ে দেব। তিথি ইমতিয়াজ হোসেনকে নিয়ে ড্রয়িং রুমে সোফায় বসলো। জিজ্ঞেস করলো, আপনি কি ব্রেকফাস্ট করে এসেছেন?
না করলে চলুন করে নিবেন। না মা, আমি নাস্তা করেই বেরিয়েছি। তোমার চাচি যতই রাগ করে থাকুক আমাকে না খাইয়ে কখনো বের হতে দেয় না। তিথি হাসল। ইমতিয়াজ হোসেন বললেন, এখন এক কাপ চা খেতে পারি? ঠিক আছে, আপনি বসুন, আমি আপনার জন্য চা করে নিয়ে আসছি। তুমি আনবে? কাউকে বলে দাও, দিয়ে যাবে। আমি কিন্তু খুব ভালো চা করতে জানি, একবার আমার হাতে চা খেয়ে দেখুন না। বলে তিথি কিচেনে চলে গেল। কিছুক্ষণ পর এক কাপ চা বানিয়ে নিয়ে এলো ইমতিয়াজ হোসেনের জন্য। তার মতো একজন বেতনভুক্ত কর্মচারীর জন্য মালিকের মেয়ে নিজ হাতে চা করে নিয়ে এসেছে, ব্যাপারটা ভেবে আবেগে ইমতিয়াজ হোসেনের চোখে জল জমতে শুরু করলো। তিনি নিজেকে দ্রুত সামলে নেওয়ার চেষ্টা করলেন। তিথি চায়ের কাপ ওনার হাতে দিয়ে বলল, দেখুন তো চাচা, চিনি ঠিক আছে কিনা। ইমতিয়াজ হোসেনের ডায়াবেটিস, চায়ে চিনি খান না, তবুও তিনি খুব আগ্রহ নিয়ে চায়ের কাপে চুমুক দিয়ে আনন্দিত গলায় বললেন, বাহ, খুব সুন্দর চা বানিয়েছ তো, তোমার চাচির থেকেও ভালো হয়েছে। ইমতিয়াজ হোসেন চা খাচ্ছেন, তিথি পাশের সোফায় বসে দেখছে। মানুষটা এত আনন্দ নিয়ে চা খাচ্ছে দেখতে কেন যেন খুব ভালো লাগছে তিথির। তিথি জিজ্ঞেস করলো, আচ্ছা চাচা, আমাদের ফ্যাক্টরিতে কি সমস্যা হয়েছে? ইমতিয়াজ হোসেন অবাক হওয়ার ভান করে বললেন, ফ্যাক্টরিতে আবার কি সমস্যা হবে? তিথি হেসে বলল, আপনারা আমাকে না জানালো আমি কিন্তু জানি কি হয়েছে, বলবো? ইমতিয়াজ হোসেন তিথির দিকে তাকালেন। তিথি স্বাভাবিক গলায় বলল, ফ্যাক্টরিতে 2 জন শ্রমিক মারা গেছে, আশঙ্কাজনক অবস্থায়ও আছে নাকি একজন। ইমতিয়াজ হোসেন কিছুটা চমকে গেলেন। তিথি এই খবর জানলো কিভাবে? জিয়াউল আলম যাওয়ার সময় সাবধান করে গেছেন বাড়ির কেউ যেন কিছু না জানে, অফিসের ঝামেলার ব্যাপারে। তিথি বলল, এবার বলুন চাচা, কিভাবে এত কিছু হলো? ইমতিয়াজ হোসেন হতাশ গলায় বললেন, 2 জন না, 3 জন মারা গেছে। যে একজনের অবস্থা আশঙ্কাজনক ছিল সে গত সপ্তাহে মারা গেছে। তিথি চমকে উঠল, জিজ্ঞেস করলো, কিন্তু কি এমন হয়েছিল? আসলে সবকিছুর মূলে কোম্পানির জিএম। সে অন্য একটা কোম্পানির থেকে টাকা খেয়ে লেবারদের মালিক পক্ষের বিপক্ষে উস্কে দিয়েছিল। লেবাররা তার উস্কানিতে স্ট্রাইক ডেকে ফ্যাক্টরির সব কাজকর্ম বন্ধ করে দিয়েছিল। এখন অবশ্য ঝামেলাটা মিটে গেছে, জিএমকে সাসপেন্ড করা হয়েছে, সবাই আবারও কাজে ফিরেছে। তিথি জিজ্ঞেস করলো, আর যারা মারা গেল ওরা কিভাবে মারা গেছে? মালিক পক্ষ মেরে ফেলেছে স্ট্রাইক বন্ধ করার জন্য? আরে না, কি যে বলো না তুমি, তুমি তোমার বাবাকে চিনো না? ওনার মতো ভালো মানুষ হয়? ওরা পুলিশের গুলিতে মারা গেছে। পুলিশ স্ট্রাইক বন্ধ করতে বলেছিল, শুনেনি, তাই গুলি চালিয়েছে। তিথি একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, পুলিশকে তাহলে গুলি ছুড়ার নির্দেশ কে দিল? পুলিশ আত্মরক্ষার গুলি করেছে, ওরা পুলিশের উপর চড়াও হয়েছিল। তুমি এসব নিয়ে একদমই ভেবো না, সব আমরা সামলে নিয়েছি। তিথি এ বিষয়ে আর কথাই গেল না, বলল, আমার মাথাটা খুব ধরেছে চাচা, আমি কিছুক্ষণ আমার রুমে শুয়ে থাকবো। মালিকাকাকে বলে দিচ্ছি আপনাকে ফুল দিয়ে দিবে। তিথি দোতলায় তার রুমে চলে গেল। 4 দিন পেরিয়ে গেছে, মৃন্ময়ী কলেজে আসছে না, হোয়াটসঅ্যাপের মেসেজ পর্যন্ত চেক করছে না। কি হলো মৃন্ময়ীর? ছাদে দাঁড়িয়ে আনমনে ভাবছিল প্রিয়া, কোনো অসুখ বিসুখ আবার বাধায়নি তো মেয়েটা। সে মৃন্ময়ীর নাম্বারে কল করলো। গতকাল রাতেও কল করেছিল প্রিয়া, কিন্তু মৃন্ময়ী না কল ধরছে না কল ব্যাক করছে। এবার অবশ্য কল রিসিভ করলো মৃন্ময়ী। হ্যাঁ প্রিয়া বল। মৃন্ময়ী, কেমন আছিস তুই? কলেজে আসছিস না যে, শরীর খারাপ নাকি? না, শরীর ভালোই আছে, বগুড়া এসেছি তাই কলেজ যাওয়া হচ্ছে না। হঠাৎ বগুড়া গিয়েছিস কেন? আঙ্কেল আন্টি ভালো আছেন তো? হ্যাঁ, ওনারা ভালোই আছেন, এমনি এসেছি বগুড়া। প্রিয়া যেন অবাক হলো, কি বলছিস তুই? এমনি এমনি বগুড়া গিয়ে বসে আছিস? তুই জানিস এই কদিনে কতগুলো আইটেম পেন্ডিং খেয়েছিস? পরশু আরো 2টো আছে। মৃন্ময়ী একটা বড় নিঃশ্বাস ফেলে চুপ করে থাকলো। প্রিয়া নিজ থেকেই বলল, মৃন্ময়ী, তোর কি হয়েছে বলতো? স্টাডি নিয়ে এভাবে খামখেয়ালি করছিস কেন? আইটেম ক্লিয়ার না করলে তো কার্ডে বসতে পারবি না, সামনে আবার টার্ম আছে। মৃন্ময়ী তার জবাব দিল না। সে সবই জানে, কিন্তু কিছুতেই পড়ার প্রতি মনোযোগ আনতে পারছে না। পড়াশোনার কথা ভাবতে গেলেই বিরক্ত লাগে। মৃন্ময়ী কিছুক্ষণ চুপ থেকে বলল, প্রিয়া, একটু খোঁজ নিবি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজগুলোতে অনার্স সেশনের ভর্তি কবে থেকে নিচ্ছে? প্রিয়া বিস্মিত কণ্ঠে জানতে চাইল, ওসব দিয়ে কি হবে? ন্যাশনালের ভর্তি বিষয়ে তুই কেন জানতে চাইছিস? ভাবছি নেক্সট সেশনে ন্যাশনালে ভর্তি হয়ে যাব।
আমাকে দিয়ে এমবিবিএস হবে না। আমার জন্য ন্যাশনালের হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, বাংলা ওই সাবজেক্টগুলো ঠিক আছে। সারা বছর ঘুমিয়ে ঘুমিয়ে পার করব, শুধু পরীক্ষার সময় গিয়ে পরীক্ষা দিব। এরপর অনার্স পাশের সার্টিফিকেট দেখিয়ে বিয়ে করব। প্রিয়া হতভম্ব গলায় বলল, তোর মাথা ঠিক আছে তো মৃন্ময়ী? যা বলছিস বুঝে শুনে বলছিস তো? আমি বুঝেই বলছি। আমাকে দিয়ে আর ওসব হবে না। কোন দুঃখে যে এমবিবিএস পড়তে গিয়েছিলাম, পাগল হয়ে যাচ্ছি এখন। তোর কথা শুনে তো আমারই মাথা খারাপ হওয়ার উপক্রম। তুই আগে ঢাকা আয়, তোকে একজন ভালো সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাব, তারপর বাকিটা দেখা যাবে। কালকের মধ্যেই ঢাকা ফিরবি। রাখছি, বাই। প্রিয়া কল কেটে দিল। মৃন্ময়ীর চোখ ভিজে উঠেছে। এমন হচ্ছে কেন তার সাথে? কোনো কিছুতে মন বসাতে পারছে না। সেদিনের ওই স্বপ্নটা এখনো তাড়িয়ে বেড়াচ্ছে তাকে। তিথির যদি সত্যিই অন্য কোথাও বিয়ে হয়ে যায়, তিথি যদি কখনো তার না হয়, তাহলে কি হবে? তিথি কি কখনো তার ভালোবাসায় সাড়া দিবে না? একটুও কি মন গলবে না তিথির? নাকি সারা জীবন এভাবে না বোঝার ভান করেই কাটিয়ে দিবে? মৃন্ময়ী আর ভাবতে পারে না। মাথার ভেতরে অসহ্য যন্ত্রণা অনুভব করে। বিকেলে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে মৃন্ময়ী। দিলারা ওর রুমের সামনে দিয়ে যাচ্ছিলেন। মৃন্ময়ীকে দেখে কাছে এসে আশ্চর্য গলায় বললেন, হঠাৎ শাড়ি পরেছিস কেন? কোথায় যাবি? এমনিই পরেছি। কেন, ভালো লাগছে না? মৃন্ময়ী তার মায়ের একটা শাড়ি পরেছে, খুব সুন্দর করে সেজেছেও সে। তাকে খুবই সুন্দরী দেখাচ্ছে। দিলারা চিন্তিত কণ্ঠে বললেন, না, ভালোই লাগছে। মৃন্ময়ী সলজ্জভাবে হাসল। বলল, শাড়িতে সব মেয়েদেরই খুব সুন্দর লাগে, তাই না মা? আচ্ছা, শাড়ি বাদ দিয়ে এই সব সালোয়ার কামিজ পরার নিয়ম কে করেছে বলো তো? আমার খুবই রাগ হচ্ছে তার উপর। 90 দশকের মতো মেয়েদের ঘরে বাইরে সব সময় শাড়ি পরার চলটা আবারও ফিরে এলে কত ভালো হতো। তাহলে তিথিকে সব সময় শাড়িতে দেখতে পেতাম। শেষের কথাটা কিছুটা আস্তে করেই বলল মৃন্ময়ী। কিন্তু দিলারা শুনে ফেললেন। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করলেন, তিথিকে শাড়িতে দেখলে কি হবে? কি বলছিস এসব? কিছুই তো বুঝতে পারছি না। উফ মা, সব কথা এমনভাবে ধরো কেন বলো তো? শাড়ি পরলে তিথিকে অনিন্দ সুন্দরী রমণী লাগে। একবারই শুধু ওই সৌভাগ্যটা আমার হয়েছিল। যাই হোক, আমি বেরোচ্ছি, দরজা লাগাও। এই না বললি কোথাও যাচ্ছিস না, এখন তাহলে কই বেরোচ্ছিস? এখন কোথাও যেতে ইচ্ছে করছে, তাই বেরোচ্ছি। তাছাড়া এত সুন্দর করে সাজলাম ঘরে বসে থাকার জন্য নাকি? তোর মতিগতি আমার সুবিধার লাগছে না মৃন্ময়ী। এমন অদ্ভুত আচরণ কেন করছিস? মৃন্ময়ী শান্ত স্বরে বলল, আমার মতিগতি মোটেও সুবিধার না মা। তুমি যদি কিঞ্চিত পরিমাণে জানো আমার ভেতরে কি চলছে, তোমার আক্কেল গুরুম হবে, তাই বেশি জানতে যেও না। নীলারা অসহ্য লাগছে মৃন্ময়ীর এসব হেয়ালি কথাবার্তা। তিনি বিরক্ত গলায় বললেন, চুপ কর তো, যেখানে যাচ্ছিলে যা, বিরক্ত করিস না আমাকে। মৃন্ময়ী গেটের বাইরে রাস্তার সামনে এসে দাঁড়িয়েছে। শুভকে দেখা গেল কোথা থেকে যেন আসছে। গেটের কাছে এসে মৃন্ময়ী বলল, আমার সাথে একটু আসবেন? কোথায়? একটা বিশেষ জায়গায় যাব। চলুন তো আমার সাথে। বিশেষ জায়গাটা কোথায় জানতে পারি? নদীতে নৌকা করে ঘুরতে খুব ইচ্ছে করছে। আপনি আমাকে নিয়ে যাবেন? এখন? হ্যাঁ। একটা রিক্সা ডাকুন। রিক্সায় পাশাপাশি বসে আছে শুভ আর মৃন্ময়ী। শুভ প্রথমবারের মতো রিক্সা করে মৃন্ময়ীর সাথে কোথাও যাচ্ছে। তার খুব অস্বস্তি হচ্ছে রিক্সায় এভাবে মৃন্ময়ীর পাশে বসতে। অথচ মৃন্ময়ী কি সহজভাবেই না বসে আছে। শুভ জিজ্ঞেস করলো, তোমার কি হয়েছে মৃন্ময়ী? কই, কিছু হয়নি তো। কি হবে আমার? এই যে কলেজ বাদ দিয়ে বাড়িতে বসে আছো। আমি যতটা জানি এখন কোনো ভ্যাকেশন চলছে না, তার মানে তো তোমার কলেজ খোলা। মৃন্ময়ী জবাব দিল না। রিক্সা জ্যামে এসে আটকে আছে। পাশে একটা কাজী অফিস দেখা যাচ্ছে। কাজী অফিসের বারান্দায় কয়েকটা ছেলে মেয়ে চিন্তিত মুখে দাঁড়িয়ে আছে। এদের মধ্যে একটি মেয়ে লাল শাড়ি পরে এসেছে। হালকা সেজেছে মেয়েটি। তাকে খুব ভীত সন্ত্রস্ত লাগছে। মৃন্ময়ী রিক্সায় বসে মেয়েটিকে দেখছে। সম্ভবত এই মেয়েটিরই বিয়ে। জ্যাম ছুটে গেল। রিক্সা আবারও চলতে শুরু করেছে। মৃন্ময়ী হঠাৎ প্রশ্ন করল, আচ্ছা শুভ ভাইয়া, কাজী অফিসে শুধুমাত্র একটি ছেলে আর একটি মেয়ের বিয়ে কেন হয়? কি অদ্ভুত কথা। একটা ছেলে আর একটা মেয়েরই তো বিয়ে হবে। পশু পাখিরা নিশ্চয়ই বিয়ে করতে কাজী অফিসে আসবে না? মৃন্ময়ী হাসল।
পশু পাখির কথা বলছি না, মানুষের কথাই ধরুন না, দুটি মেয়ে কিংবা দুটি ছেলের কি বিয়ে হতে পারে না? এমনও তো হতে পারে কেউ নিজের মতোই অপর একজনকে পছন্দ করে। মৃন্ময়ীর কথা শুনে শুভ বিস্মিত চোখে মৃন্ময়ীর দিকে তাকিয়ে রইল। তার মুখ থেকে কেন যেন কোনো কথা বেরোচ্ছে না। একটা ছোট ডিঙ্গি নৌকা ভাড়া করেছে শুভ। মৃন্ময়ী নৌকার গলুয়ে বসে আছে। নদীর পানি স্বচ্ছ, আশেপাশের প্রতিটি অনুষঙ্গ এমনকি আকাশেরও প্রতিবিম্ব নদীর পানিতে স্পষ্ট দেখা যাচ্ছে। সাথে বিকেলের অস্তায়মান সূর্যের সোনালি আভা পানিতে পড়েছে। মৃন্ময়ী পানিতে হাত ডুবিয়ে নাড়াচাড়া করছে। পানি এত ঠান্ডা, মৃন্ময়ীর গা শিউরে উঠল। হালকা জোয়ারে নৌকার মৃদুভাবে কাঁপছে। অপর পাশে শুভ বসে মৃন্ময়ীকে দেখছে। সাদার মধ্যে লাল ফুল তোলা জর্জেট শাড়িটাই মৃন্ময়ীকে এত সুন্দর লাগছে যে চোখ ফেরানোর গতি নেই। তবে মৃন্ময়ীকে দেখে শুভর মনে হচ্ছে মৃন্ময়ী স্বাভাবিক না, কোনো কিছু নিয়ে ভেতরে ভেতরে কষ্টে আছে। মৃন্ময়ী শুভর দিকে তাকিয়ে বলল, নৌকায় চড়তে এত ভালো লাগছে, ইচ্ছে করছে সারাদিন বসে থাকি। কি সুন্দর নদীর পানি। শুভ হাসল। মৃন্ময়ী বলল, তিথিকে সাথে নিয়ে এলে ভালো হতো, নৌকায় চড়লে খুব আনন্দ পেত তিথি। শুভ জিজ্ঞেস করলো, তিথিকে? মৃন্ময়ী একটা চমৎকার মেয়ে, আপনাকে কখনো তার সাথে পরিচয় করিয়ে দেব। ওর সাথে কিছুক্ষণ কথা বললে বুঝবেন কতটা চমৎকার মেয়ে সে। শুভ মৃন্ময়ীর মুখের দিকে চেয়ে আছে। এতক্ষণ মৃন্ময়ীকে বিষণ্ণ লাগছিল, কিন্তু তিথির কথা উঠতে আনন্দে ঝলমল করছে সে। তিথি বিকেল থেকে বাগানে বসে আছে। এখন প্রায় অন্ধকার হয়ে এসেছে, তবুও বাড়ির ভেতরে যায়নি। বাগানেই একটা চেয়ারে চুপচাপ বসে রয়েছে। ইতি কি এক কাজে বেলকনিতে এসেছিল, সেখান থেকে দেখতে পেল তিথি অন্ধকারে বসে আছে। সে বাগানে নেমে এলো। আপু, কি করছিস সেখানে? তিথি ঘাড় ফিরিয়ে তাকালো। কিছু না, এমনি বসে আছি। তোর মন কি কোনো কারণে খারাপ? না। তিথি হেসে বলল, জানি তোর মন খারাপ, তবে আমি তোকে এমন একটা জিনিস দিতে পারি যেটা পেলে তোর মন এক নিমিষেই ভালো হয়ে যাবে। তিথি তেমন প্রতিক্রিয়া করল না। সে যেভাবে বসেছিল সেভাবেই বসে থাকলো। ইতি তার রুমে গিয়ে হাতে করে চিঠির একটা খাম নিয়ে এসে তিথির সামনের টেবিলটায় রাখলো। তিথি খামের দিকে তাকিয়ে আছে। বেনামি চিঠি। এরকম একটা চিঠি কিছু মাস আগে তার কাছে এসেছিল। তিথি ভীষণ আশ্চর্য হলো। ইতি কিভাবে এই চিঠি পেল? সে ইতির দিকে তাকালো। ইতি মিটিমিটি হাসছে। কি, মন ভালো হয়েছে তো? এটা তুই কোথায় পেলি? কয়েক মাস আগে পিয়ন এনে দিয়েছিল, কিন্তু তোকে দিতে ভুলে গেছিলাম। তিথি কিছু বলছে না, চুপ করে আছে। ইতি পাশের চেয়ারটায় বসতে বসতে বলল, আই থিঙ্ক ইটস এ লাভ লেটার, রাইট? আপু, হু ইজ দ্য ম্যান? তিথি জবাব দিল না, যদিও সে জানে এই চিঠির প্রেরককে। ইতি হাসতে হাসতে বলল, তবে যেই হোক, তোদের মানাবে বেশ। সেও নিশ্চয়ই তোর মতোই ব্যাকডেটেড, নয়তো কেউ এই যুগে চিঠি পাঠায়। বাট আই এম সো মাচ এক্সাইটেড আপু। ফাইনালি ইউ আর ইন লাভ উইথ সামওয়ান। কনগ্রাচুলেশনস। তিথি রুমে এসে চিঠিটা খুলল। এটা ঠিক চিঠি বলা চলে না, কিন্তু তিথির কাছে চিঠি। 2 লাইনের একটা চিঠি। তিথি পড়ে দেখল এটা একটা গানের লাইন, সামান্য পরিবর্তন করা। গানটি আগেও শুনেছে সে, কিন্তু আজ চিঠি হিসেবে পেয়ে এমন অদ্ভুত অনুভূতি দোলা দিচ্ছে। মাত্র 2টি বাক্য তার মনের ভেতরে ঝড় তুলে দিল। বুকের ভেতরে বয়ে যেতে লাগলো শ্রাবণের উতাল পাতাল নদীর ঢেউ। চলবে।